একটা কথা তো আমরা প্রায় সবাই ছোটবেলায় শুনেছি, তাই না? যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। মানে ভালো করে পড়ো, একটা ভালো চাকরি নাও, আর জীবনটা একদম সেট। কিন্তু মাথায় আরেকটা ভাবনাও তো আসে, তাই না? যে শুধু চাকরি করে কি আসলেই জীবনে বড় হওয়া যায়? আজ আমরা ঠিক এই দুটো চিন্তার লড়াই নিয়ে একটু গভীরে যাব। একদিকে আছে ওই নিরাপত্তার চেনা পথটা, আর অন্যদিকে আছে ঝুঁকি আর স্বাধীনতার এক অন্য জগৎ। আমাদের হাতে আছে রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটার মূল দর্শন। আর সেটা ঘাঁটতে গিয়েই আমরা দেখব অর্থ নিয়ে আমাদের ভাবনাগুলো কিভাবে আমাদের ভাগ্য গড়ে বা ভেঙে দেয়। বিষয়টা কিন্তু দারুণ, কারণ এটা শুধু টাকা আয় করার কোনো অঙ্ক নয়, এটা আসলে একটা মানসিকতার যুদ্ধ। একদিকে আছেন পুয়ার ড্যাড, মানে যিনি শিক্ষাগত যোগ্যতায় পিএইচডি, কিন্তু আর্থিক পরিকল্পনায় বেশ দুর্বল। আর অন্যদিকে আছেন রিচ ড্যাড, যিনি কিনা মাত্র অষ্টম শ্রেণী পাস, কিন্তু শহরের অন্যতম ধনী একজন ব্যক্তি। আমাদের আজকের আলোচনায় আমরা এই দুই দর্শনের একটা ব্যবচ্ছেদ করব, বোঝার চেষ্টা করব সম্পদ আর দায়ের আসল মানেটা কি। কেন একজন ভালো বেতনের চাকরিজীবীও মাস শেষে ধার দেনায় জর্জরিত থাকেন, আর সবচেয়ে বড় যে প্রশ্নটা, এই যে র্যাট রেস বা চাকরির গোলামি, এটা থেকে বেরোনোর রাস্তাটা ঠিক কোথায়। চলুন তাহলে মানসিকতার এই পার্থক্যটা দিয়েই শুরু করা যাক। পুয়ার ড্যাড বা গরিব বাবা দর্শনটা তো আমাদের খুব চেনা। কষ্ট করে পড়ো, ভালো রেজাল্ট করো, একটা নিরাপদ চাকরি জোগাড় করো। বেতনের বাইরে অন্য কিছু ভাবাটা বোকামি। আর সবচেয়ে বড় কথা, ঝুঁকি নিও না, যা আছে তাই নিয়ে থাকো। এই কথাগুলো শুনলে তো মনে হয় যে এটা একটা স্থিতিশীল জীবনের নিখুঁত ফর্মুলা। কোনো ভুল নেই এতে, তাই না? আপাত দৃষ্টিতে তো কোনো ভুল নেই, কারণ এই দর্শনটা তৈরিই হয়েছে ভয় থেকে। চাকরি হারানোর ভয়, টাকা ফুরিয়ে যাবার ভয়, এটা একটা কি বলে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। কিন্তু রিচ ড্যাড বা ধনী বাবার দর্শনটা ঠিক এর উল্টো। তিনি শেখাতেন, চাকরি করে তুমি অন্যের স্বপ্ন পূরণ করছো, নিজেরটা নয়। তার মূল মন্ত্রটাই ছিল, টাকার জন্য কাজ করো না, টাকা কি দিয়ে নিজের জন্য কাজ করাও। তিনি ঝুঁকি এড়াতে বলতেন না, বরং বলতেন, ঝুঁকিকে বুঝতে শেখো এবং তাকে নিয়ন্ত্রণ করো। মূল পার্থক্যটা হল একজন কর্মী হিসেবে চিন্তা করা আর একজন বিনিয়োগকারী হিসেবে চিন্তা করার মধ্যে। পুয়ার ড্যাডের কাছে তার বাড়িটা ছিল সবচেয়ে বড় সম্পদ, আর রিচ ড্যাডের কাছে ওটাই ছিল সবচেয়ে বড় দায়। এক মিনিট, এখানে একটু থামতে চাই। বাড়ি বাড়ি কিভাবে দায় হতে পারে? আমাদের সমাজে তো নিজের একটা বাড়ি বানানো জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমার বাবা দাদু সবাই তো এটাই শিখিয়েছেন, যে একটা নিজের বাড়ি থাকা মানেই জীবনে সফল। তাহলে এই দর্শনটা কি আমাদের সামাজিক বিশ্বাসের সঙ্গে একদম সাংঘর্ষিক নয়? চমৎকার একটা প্রশ্ন। আর এখানেই বইটার সবচেয়ে বড় এবং বৈপ্লবিক ধারণাটা লুকিয়ে আছে, সম্পদ বা অ্যাসেট এবং দায় বা লায়াবিলিটির সংজ্ঞা। ধনী বাবার সংজ্ঞাটা ছিল খুব সহজ এবং নির্মম। সম্পদ হলো তাই যা তোমার পকেটে টাকা ঢোকায়, আর দায় হলো তাই যা তোমার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। জিনিসটা কি সেটা জরুরি নয়, জরুরি হলো জিনিসটা আপনার জন্য কি করছে। এখন আপনার বাড়ির কথায় আসি। আপনি যদি একটা বাড়ির জন্য বিশাল অঙ্কের লোন নেন, প্রতি মাসে কিস্তি দেন, ট্যাক্স দেন, মেরামতের জন্য খরচ করেন, তাহলে কি হচ্ছে? ওই বাড়িটা প্রতি মাসে আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে। তাই ধনী বাবার মতে ওটা একটা দায়। বাহ! তার মানে আমি যে বাড়িটাকে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট ভাবছি, সেটা আসলে আমার কাঁধের সবচেয়ে বড় লায়াবিলিটি হয়ে চেপে আছে। কিন্তু যদি আমি বাড়িটা ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে কিস্তি শোধ করি, তখন? ঠিক ধরেছেন। তখন বাড়িটা আপনার পকেটে টাকা ঢোকাচ্ছে বা অন্তত নিজের খরচ নিজে চালাচ্ছে, তখন ওটা সম্পদে পরিণত হল। এই সাধারণ পার্থক্যটা বুঝতে না পারার কারণেই মধ্যবিত্ত শ্রেণী আর্থিক সমস্যায় আটকে থাকে। তারা ভাবে দামি গাড়ি, নতুন মডেলের ফোন, বড় বাড়ি এগুলো তাদের সম্পদ, কিন্তু আসলে এগুলো সবই দায়, যা তাদের খরচের বোঝা বাড়াতেই থাকে। ধনীরা ঠিক এর উল্টোটা করে। তারা তাদের আয় দিয়ে প্রথমে সম্পদ কেনে, যেমন ধরুন শেয়ার, বন্ড বা এমন রিয়েল এস্টেট যা ভাড়া দেওয়া যায়, অথবা এমন কোনো ব্যবসা যা সে নিজের না থাকলেও চলে। এই সম্পদগুলো থেকে যে আয়টা হয়, সেটা দিয়ে তারা তাদের বিলাসবহুল জীবন কাটায়। আচ্ছা, বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য একটা উদাহরণ নেওয়া যাক। ধরুন রহিম সাহেব একজন সাধারণ চাকরিজীবী। সম্প্রতি তার মাইনে বেড়েছে, সে খুব খুশি। এখন সে কি করবে?
পুয়ার ড্যাড মানসিকতা অনুযায়ী সে হয়তো ভাববে, যাক, এবার একটা বড় গাড়ি কেনা যাক, ইএমআই তো দিয়েই দিতে পারবো। একদম। রহিম সাহেব হয়তো একটা নতুন গাড়ি কিনলেন, যার জন্য তাকে প্রতি মাসে কিস্তি, তেল আর মেইনটেনেন্সের খরচ গুনতে হচ্ছে। তিনি হয়তো একটা বড় ফ্ল্যাটের জন্য লোন নিলেন। বাইরে থেকে দেখে মনে হচ্ছে রহিম সাহেবের জীবনযাত্রার মান বেড়েছে, তিনি সফল। কিন্তু বাস্তবে কি হল? তার আয় বাড়ার সাথে সাথে তার দায়ের তালিকাও লম্বা হল। তার মাসিক খরচ এমন জায়গায় পৌঁছালো যে সে এখন চাকরিটা ছাড়ার কথা ভাবতেও ভয় পায়। কারণ চাকরি না থাকলে এই কিস্তিগুলো কে দেবে? এই ফাঁদটাকেই কিওসাকি বলছেন র্যাট রেস। র্যাট রেস বা চাকরির ঘূর্ণি, এই ব্যাপারটা খুব আকর্ষণীয়। তার মানে ইঁদুর যেমন একটা চাকার মধ্যে খালি দৌড়ায় কিন্তু কোথাও পৌঁছায় না। নিখুঁত ব্যাখ্যা। আর এই চক্রটিতে বেরোনোর একটাই উপায়, যখন আপনার সম্পদ থেকে আসা আয়, যাকে আমরা প্যাসিভ ইনকাম বলি, সেটা আপনার মাসিক খরচকে ছাড়িয়ে যাবে। সেই অবস্থাকেই বলা হচ্ছে ফিন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা। এর মানে কিন্তু এই নয় যে আপনাকে কোটিপতি হতে হবে। এর মানে হলো আপনার জীবন ধারণের জন্য আপনাকে আর সক্রিয়ভাবে কাজ করতে হবে না। আপনার সম্পদই আপনার খরচ চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। তখন চাকরি করা বা না করাটা আপনার ইচ্ছে, বাধ্যবাধকতা নয়। কিন্তু ধনী বাবার এই পরামর্শগুলো শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে প্রয়োগ করা তো ততটাই কঠিন। বিশেষ করে যার পুঁজি কম, তার জন্য ব্যবসা শুরু করা বা শেয়ারে বিনিয়োগ করার মতো ঝুঁকি নেওয়া কি সম্ভব? সবকিছু হারালে কি হবে? এখানেই তো আবার সেই মানসিকতার খেলা। ধনী বাবা কখনো না বুঝে ঝুঁকি নিতে বলেননি। তিনি বলেছেন আর্থিক সাক্ষরতা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি অর্জন করতে, মানে টাকা কিভাবে কাজ করে সেই জ্ঞানটা আগে অর্জন করা। তিনি বলতেন, স্কুল তোমাকে শেখায় কিভাবে ভালো কর্মচারী হতে হয়, কিন্তু জীবন শেখায় কিভাবে ভালো মালিক বা বিনিয়োগকারী হতে হয়। বিনিয়োগের আগে সেই বিষয় নিয়ে পড়াশোনা করা, ছোট করে শুরু করা, নিজের ভুল থেকে শেখা, এগুলোই হলো ঝুঁকি কমানোর উপায়। তার মতে সবচেয়ে বড় ঝুঁকি হল কিছুই না জেনে অন্যের ওপর নির্ভর করে নিজের আর্থিক সিদ্ধান্ত নেওয়া। আসল কথা হল টাকা আয় করাটা একটা দক্ষতা, কিন্তু সেই টাকাকে ধরে রাখা এবং তাকে দিয়ে আরও টাকা তৈরি করাটা একটা সম্পূর্ণ ভিন্ন এবং আরও গুরুত্বপূর্ণ দক্ষতা। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে ধনীরা যে আরও ধনী হতে থাকে, তার কারণ শুধু এই নয় যে তাদের কাছে অনেক টাকা আছে। কারণটা হলো তারা টাকা ব্যবস্থাপনার খেলাটা বোঝে। ঠিক তাই। ধনীরা টাকাকে দেখে তাদের সবচেয়ে পরিশ্রমী কর্মচারী হিসেবে। তাদের প্রত্যেকটা টাকা আরও টাকা আয় করার জন্য বাইরে কাজ করছে। অন্যদিকে মধ্যবিত্ত বা গরিব মানসিকতার মানুষ টাকা জমায় হয় ব্যাংকে, নয়তো কোনো নিরাপদ কিন্তু খুব কম রিটার্নের জায়গায়। তারা মুদ্রাস্ফীতির কারণে তাদের জমানো টাকার ক্রয় ক্ষমতা যে কমে যাচ্ছে সেই হিসাবটা পর্যন্ত করে না। ধনীরা তাদের আয়ের একটা বড় অংশ দিয়ে আবার সম্পদ কেনে। সেই নতুন সম্পদ থেকে আরও আয় হয়, যা দিয়ে তারা আরও বড় সম্পদ কেনে। এটা একটা চক্রবৃদ্ধি প্রক্রিয়ার মতো, যা সময়ের সাথে সাথে তাদের কল্পনাতীত ধনী করে তোলে। তারা শুধু বিনিয়োগই করে না, তারা ট্যাক্সের আইন বোঝে, কর্পোরেশন তৈরি করে আইনগত সুবিধা নেয় এবং নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে এমন সুযোগ খুঁজে বের করে যা সাধারণ মানুষ দেখতেই পায় না। তার মানে পুরো ব্যাপারটা একটা খেলার মতো। একদিকে একদল নিয়মকানুন না জেনেই খেলছে, আর অন্যদিকে আরেক দল খেলার নিয়মগুলো তৈরি করছে এবং সেই অনুযায়ী খেলছে। আর্থিক নিরক্ষরতা, এটাই কি তাহলে দারিদ্র্যের মূল কারণ? কিওসাকির দর্শন অনুযায়ী অবশ্যই। তিনি বারবার বলেছেন, আপনার সবচেয়ে বড় সম্পদ হল আপনার মস্তিষ্ক। আপনি যদি আপনার মস্তিষ্ককে প্রশিক্ষিত করতে পারেন টাকা চেনার জন্য, সুযোগ খোঁজার জন্য, তাহলে আপনি যে কোনো অবস্থা থেকেই সম্পদ তৈরি করতে পারবেন। শুধু বেশি টাকা আয় করলেই কেউ ধনী হয় না। এমন অনেক লটারি বিজয়ীর উদাহরণ আছে, যারা রাতারাতি কোটিপতি হয়েও কয়েক বছরের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে এসেছে। কারণ তাদের কাছে টাকা এসেছে, কিন্তু টাকা ব্যবস্থাপনার জ্ঞানটা আসেনি। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? আমার তো মনে হচ্ছে একটা বাক্যই বারবার ঘুরে আসছে, টাকার জন্য কাজ করো না, টাকাকে তোমার জন্য কাজ করতে শেখাও। এই একটা লাইনই যেন পুরো বইয়ের সারমর্ম। এটা শুধু একটা উপদেশ নয়,
এটা একটা সম্পূর্ণ ভিন্ন জীবন দর্শন। একদম। এটা হলো সক্রিয় আয় বা অ্যাক্টিভ ইনকাম থেকে নিষ্ক্রিয় আয় বা প্যাসিভ ইনকামের দিকে যাত্রার দর্শন। আর এই যাত্রা শুরু করার জন্য কোটিপতি হওয়ার দরকার নেই, দরকার শুধু মানসিকতার পরিবর্তন। আজকের একটা ছোট্ট বিনিয়োগ, একটা নতুন আর্থিক দক্ষতা শেখা বা নিজের খরচের অভ্যাসকে বদলানোর একটা ছোট পদক্ষেপই ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার দরজা খুলে দিতে পারে। আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট কাজ দেওয়া যাক, যা হয়তো অনেকের চোখ খুলে দেবে। অবশ্যই। গত মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যত টাকা খরচ হয়েছে তার একটা তালিকা তৈরি করুন। এবার প্রতিটি খরচের পাশে লিখুন, এটা কি সম্পদ কেনার জন্য খরচ হয়েছে নাকি দায় কেনার জন্য। অর্থাৎ এই খরচটা কি ভবিষ্যতে আপনার পকেটে টাকা আনবে নাকি আপনার পকেট থেকে আরও টাকা বের করবে। এই সহজ হিসেবটাই হয়তো আপনাকে দেখিয়ে দেবে আপনি কি আর্থিক স্বাধীনতার পথে এগোচ্ছেন নাকি র্যাট রেসের চাকায় আরও জোরে দৌড়াচ্ছেন। আর সেই উত্তরটাই হতে পারে আপনার নতুন